আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর কাছে সমাজে সবাই ভালো আছো। আমরা কণিক অধ্যায়ের যে নতুন একটা প্লেলিস্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে কণিক অধ্যায়ের বোর্ড কোয়েশ্চেনগুলো যা আছে বিগত সালের, সেই কোয়েশ্চেনগুলোর সমাধানের যে একটা প্লেলিস্ট সেটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। আমরা সেই প্লেলিস্টের সম্পর্কে বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা যখন আলোচনা করব, তখন আমি বিভিন্ন সহজ কথা যেটা কণিকার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করব। সেই অঙ্গ প্রত্যঙ্গটা কোনটা কোন জায়গায় থাকে এবং তার সাথে কোনটার সাথে কার কি সম্পর্ক, সেটা আমার খুব জানা জরুরি। আমি ধরে নিচ্ছি যে তোমাদের যেহেতু বোর্ড কোয়েশ্চেনের সমাধান দেখতে আসছো, তোমরা বোর্ড কোয়েশ্চেনের সমাধানগুলো করতে আসছো, তাহলে অবশ্যই কণিক সম্পর্কে তোমাদের বেসিক জ্ঞানটুকু অবশ্যই আছে। আমি এই সূত্রগুলার ডিটেলস আলোচনা করব না, আমি জাস্ট খালি যে তোমাদেরকে তোমাদের চোখের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব যে কোন অংশটাকে সূত্রটা কি হয় আর কোন অংশটার নাম কি হয় এবং তার মানটা কি আসে বা তার সূত্রটা কি আসে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে এখানে আমরা সরাসরি যেহেতু তিনটা পার্ট কণিকের, একটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আমরা পরাবৃত্তটার যে পার্টটা সে পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমরা দেখব পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেটা আমরা জানি যে আদর্শ সমীকরণ, সেটা হচ্ছিল এটা। পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন এটা, এবং এই সমীকরণগুলা অনেকগুলো প্রকারের হয়, হচ্ছে চারটা ভাগে হয় সমীকরণগুলা। আদর্শ সমীকরণটা চারটা হয়, ঠিক আছে। আমরা মূলত একটা দেখব, এটার সাথে তুলনা করে বাকি সূত্রগুলো আনার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা যে পরাবৃত্তটা নিচ্ছি, এ হচ্ছে আমাদের পরাবৃত্তটার, এখানে পরিচয় দেয়নি। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা বা অনেকে দ্বিকাক্ষ রেখা বলে, অনেকে এটাকে দ্বিকাক্ষ রেখাও বলে, ঠিক আছে। এই দুইটার নামই হচ্ছে এটা, যে এই রেখাটাকে মূলত নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। ওকে, তাহলে এই রেখাটার নামটা আমি দিয়ে দিই। এটা ধরো আমরা এ বিন্দু দিলাম আর এটাকে আমরা বি বিন্দু দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ রেখা। আচ্ছা, এরপরে এই যে বক্ররেখাটা দেখতেছো, এই বক্ররেখাটাকে হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ, যেটা হচ্ছে এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4ax। এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা। ওকে, এখন দ্বিকাক্ষ রেখা আর উপকেন্দ্র, এটাকে আমরা বলতেছি কি কেন্দ্র? উপকেন্দ্র। এটাকে আমরা উপকেন্দ্র বলতেছি। ওকে, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে হলো শীর্ষবিন্দু, এটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। এখন আর এটা মূলত হচ্ছে আমাদের অক্ষরেখা, এটাকে আমরা বলতেছি কি রেখা? অক্ষরেখা, ঠিক আছে। এই যে রেখাটা এক্স, এই বিন্দুটার নাম দিয়ে দাও। এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি কত, এখানে এবি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে এবি না দেয়া, এখানে এম দাও আর এটাকে এম প্রাইম দাও, ঠিক আছে, এম প্রাইম। আর এটাকে আমরা বলতেছি এ বিন্দু, শীর্ষবিন্দু, এটাকে আমরা এ বিন্দু বলতেছি, আর এটাকে আমরা এস বলতেছি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতেছি অক্ষরেখা। তাহলে এটাকে যদি আমরা অক্ষরেখা বলি, অক্ষরেখা বলতেছি। একটা জিনিস এখন এগুলো মাঝখানে একটু সম্পর্কটা দেখার চেষ্টা করো, যে আমরা এখানে যদি সম্পর্কটা একটু দেখি, যে একটু ভালো করে লক্ষ্য রাখবা, সেটা হচ্ছে নিয়ামক রেখা সবসময় অক্ষরেখার উপর কি হয়? লম্ব হয়। লিখে রাখো, নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব হবে। ওকে, আর শীর্ষবিন্দু উপকেন্দ্র সবসময় উপকেন্দ্র পরাবৃত্তের উপকেন্দ্র সবসময় অক্ষরেখার মাঝখানে হবে, মাঝখানে না, অক্ষরেখার উপরে হবে। উপকেন্দ্র পরাবৃত্তের উপকেন্দ্র সবসময় অক্ষরেখার উপরে হবে। ওকে, আর শীর্ষবিন্দু সবসময় অক্ষরেখার উপরে হবে। ক্লিয়ার? শীর্ষবিন্দু সবসময় অক্ষরেখার উপরে হবে। ক্লিয়ার? শীর্ষবিন্দুর আরেকটা পরিচয় আছে, সেই পরিচয়টা হচ্ছে পরাবৃত্ত এবং অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করে, পরাবৃত্তটা এবং অক্ষরেখাটা যে বিন্দুতে ছেদ করবে এটাকে শীর্ষবিন্দু বলা হবে। কোথায় হবে সেটা জানি না, কিন্তু অক্ষরেখার উপরে হবে। আর পরাবৃত্ত আর অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটা হবে শীর্ষবিন্দু। ওকে, আমরা এই পরিচয়গুলো জানিয়ে নিলাম। আর একটা গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে যে নিয়ামক রেখা সবসময় অক্ষরেখার উপর লম্ব, অক্ষরেখা সবসময় নিয়ামক রেখার উপরে লম্ব হয়। এই হচ্ছে আমাদের পরিচয়টা। আর একটা পরিচয় হচ্ছে যে অক্ষরেখা আর নিয়ামক রেখা যে বিন্দুতে ছেদ করবে, অক্ষরেখা নিয়ামক রেখা যে বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা জেড, ঠিক আছে। তাহলে এই জেড বিন্দুটাকে বলা হবে নিয়ামক রেখার পাদবিন্দু। এই হচ্ছে আমাদের পরিচয়টুকু, ঠিক আছে, নিয়ামক রেখার পাদবিন্দু। আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম? আমরা উপকেন্দ্র পাইলাম, অক্ষরেখা পাইলাম, শীর্ষবিন্দু পাইলাম, নিয়ামক রেখার পাদবিন্দু পাইলাম, নিয়ামক রেখা পাইলাম, ঠিক আছে। এখন এগুলো স্থানাঙ্কটা কি হয়? আরেকটা কথা বলে রাখি, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যেহেতু আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করছি, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 1 হয়। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কি হয়? 1 হয়, ঠিক আছে। পরাবৃত্তের ই এর মানটা কি হয়? 1 হয়, সেটা আমরা জানি যে উৎকেন্দ্রিকতা 1 হয়। এখন আমরা কণিকের সংজ্ঞা যেটা জানি, যে কণিকটা কিভাবে তৈরি হয়। কণিকের ভিতরে কিন্তু 5টা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে এটা। কণিকের সংজ্ঞাটা হচ্ছে যে নিয়ামক রেখাটা হচ্ছে, কণিকটা তৈরি হয় হচ্ছিল
যে আমাদের কণিকটা তৈরি হবে যে উপকেন্দ্র থেকে এই যে শীর্ষের যে দূরত্ব উপকেন্দ্র থেকে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, আমি এখানে পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরছি, সেটা হচ্ছে পি কত এক্স ওয়াই। ক্লিয়ার? আবার এই বিন্দু থেকে পরাবৃত্তের এই বিন্দু থেকে নিয়ামক রেখার যে দূরত্ব সেই দূরত্বটা কি হয়? সমান হয়। মনে থাকবে যে এখান থেকে এসপি এটা এম দো, এটাকে এম প্রাইম দো। ঠিক আছে? তাহলে আমরা যেটা বলতেছি যে এটা নিয়ামক রেখা উপকেন্দ্র থেকে পরাবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব। এই যে পরাবৃত্তটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা সঞ্চার পথ। এই সঞ্চার পথের উপর যে কোনো বিন্দুর দূরত্ব উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। কেন সমান হয়? এটা হচ্ছে সংজ্ঞায় বলা আছে। সংজ্ঞায় কি বলছে? যে আমরা জানি কণিকের সংজ্ঞা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, যে বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, আর একটা নির্দিষ্ট রেখা, যে রেখাটা হয়কে বলা হয় নিয়ামক রেখা। উপকেন্দ্র থেকে যে বিন্দুর দূরত্ব মানে কণিকের সঞ্চার পথের যে উপর যে কোনো বিন্দুর দূরত্ব, ওই সঞ্চার পথের ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বের অনুপাত একটা ধ্রুবক হয়, সেই ধ্রুবকটাকে আমরা ই বলি। তাহলে এখান থেকে এসপি এরপরে বাই হচ্ছে কত? পিএম। ঠিক আছে? পিএম এটা ইকুয়াল টু কি হয়? ই হয়। ঠিক আছে? ইটাকে ধ্রুবকটাকে আমরা ই ধরে নিই। তাহলে ই এর মান যদি এখানে 1 হয়, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান কত হয়? 1 হয়। তাহলে এসপি ইকুয়াল টু কত হয়? পিএম হয়। মানে এখান থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সমান হয়। ক্লিয়ার? তাহলে এই কন্ডিশনটা কাজে লাগাইয়া আমরা এই কাজটা করতে পারি, অনেক কিছু করব। ঠিক আছে? এসপি ইকুয়াল টু পিএম। তাহলে এসপি ইকুয়াল টু পিএম এর কন্ডিশনটা হচ্ছে, আবার বলতেছি, যে উপকেন্দ্র থেকে এই পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সমান। ক্লিয়ার? তাহলে এখানে যে আমরা যে টাইপের পরাবৃত্ত সমীকরণ নিয়ে কথা বলতেছি, এই পরাবৃত্তটার শীর্ষ হচ্ছে কোথায়? মূল বিন্দুতে। এই পরাবৃত্তের শীর্ষ কোথায়? মূল বিন্দুতে। তাহলে শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে থাকে তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি কত লিখতে পারি? 0,0। তাহলে এই বিন্দুটা আবার কোথায় আছে? এই পরাবৃত্তের উপরে আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি? সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এস এ ইজ ইকুয়াল টু কত? এ জেড। এই দুইটা কি? সমান। ক্লিয়ার? কারণ এই বিন্দুটা পরাবৃত্তের, আমাদের পরাবৃত্তের সংজ্ঞা কিন্তু এটা বলছে, কণিকের সংজ্ঞায় কিন্তু এটা বলা আছে, পরাবৃত্তের সংজ্ঞায় কিন্তু এটা বলা আছে যে উপকেন্দ্র থেকে এই পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব এই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব কি? সমান। ওকে, তাহলে আমরা এতটুকু পাইলাম যে এই কন্ডিশনটাও আমরা একটু কাজে লাগাবো পরে। ওকে, তাহলে এখন এই শীর্ষবিন্দু মানে মূল বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি কত? এ। মনে থাকে যেন আমরা শীর্ষবিন্দু থেকে এই মতো দূরত্বটা ধরে নিচ্ছি কত? এ। আবার এই শীর্ষবিন্দু থেকে এই নিয়ামক রেখার দূরত্ব কিন্তু কি হবে? এ হবে, স্মল এ। ক্লিয়ার? কারণ আমরা কিছুক্ষণ আগে পাইছি এস ইকুয়াল টু কত? এজেড। তাহলে এস এটা ইকুয়াল টু কত? এস এ ইকুয়াল টু হচ্ছে এজেড, এই দূরত্ব সমান। তাহলে এখান থেকে যদি এটা এ হয় তাহলে দূরত্ব কিন্তু এই হবে, স্থানাঙ্ক যা খুশি হবে। তাহলে এখন যদি আমি উপকেন্দ্রটার স্থানাঙ্ক লিখি তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি কত লিখবো? তাহলে এখান থেকে বুস্টটা যেহেতু কত? এ, তাহলে বুস্টটা হবে এ। আর উপকেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, মানে আমরা যে পরাবৃত্তটা নিয়ে কথা বলতেছি পরাবৃত্তটা কোন অক্ষের উপরে অবস্থিত? এক্স অক্ষের উপরে অবস্থিত। মানে যে পরাবৃত্তটা আমরা কথা বলতেছি সেই পরাবৃত্তটা কোথায়? এক্স অক্ষে বরাবর, মানে এক্স অক্ষের উপর অবস্থিত। পরাবৃত্তটার অক্ষরেখাটা এক্স অক্ষের উপর, পরাবৃত্তের অক্ষরেখাটা কার উপর? এক্স অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কুটি আমি কি জানি? 0। তাহলে আমরা বলতে পারি কুটিটা কত? 0। তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম। ক্লিয়ার? তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত? A0। আর এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত দূরত্ব এ হয়, স্থানাঙ্ক কিন্তু মাইনাসে, কারণ বিপরীত দিকে। তার মানে পাদবিন্দু স্থানাঙ্ক আমরা পাইলাম কত? -A0। ঠিক আছে? আমরা কিন্তু পাইয়েছি কি কি পাই গেছি? এই উপবৃত্তের মানে y² = 4ax আকারের উপবৃত্তের শীর্ষবিন্দু পাইছি 0, 0, উপকেন্দ্র পাইছি A0, আবার নিয়ামক রেখার পাদবিন্দু পাইছি -A0। ক্লিয়ার? এখন আসো আমরা আর কি বের করব। আরটা হচ্ছে আমরা নিয়ামক রেখার সমীকরণ বের করব। তাহলে নিয়ামক রেখাটা ভালো করে বুঝো। আমি কিন্তু প্রশ্নের মাঝখানে এত আর ডিটেলস আলোচনা করব না। আমি সহজ কথা যেটা আমি জাস্ট তোমাদেরকে এখানে পুরো আলোচনা করে নেব, সেই ধারাবাহিকতায় কিন্তু আমি প্রশ্নগুলো ব্যাখ্যা করব। তাহলে এখানে আমরা প্রথমেই বলছিলাম যে অক্ষরেখার উপর নিয়ামক রেখা কি হয়? লম্ব হয়। অক্ষরেখার উপর নিয়ামক রেখা কি হয়? লম্ব হয়। তাহলে লম্ব যদি হয় তাহলে অক্ষরেখাটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, নিয়ামক রেখাটা অবশ্যই y অক্ষের সমান্তরাল।
নিয়ামক রেখাটা অবশ্যই কি অয়ক্ষের সমান্তরাল। আর আমরা জানি অয়ক্ষের সমান্তরাল রেখার যে কোনো সমীকরণকে আমরা বলি যে এক্স ইকুয়াল টু কত সামথিং, মানে হচ্ছে এ না মূলত একটা ধ্রুবক ধরা হয়, এক্স ইকুয়াল টু কত কে, আমরা এই ধ্রুবকটা ধরে নিচ্ছি। তাহলে এই সমীকরণটা পাইছি হচ্ছে কত এক্স ইকুয়াল টু কে, কেটা আমরা ধরে নিছি, কে এর মানটা বের করতে হবে। তাহলে নিয়ামক রেখাটা আবার এই বিন্দুগামী, মানে হচ্ছে মাইনাসে জিরো বিন্দুগামী, তাহলে মাইনাসে জিরো বিন্দু দ্বারা এই সমীকরণটাকে কি সিদ্ধ করা যাবে। তাহলে এই সমীকরণটা যদি আমরা সিদ্ধ করি তার মানে এক্স এর মানটা কি আসবে মাইনাস এক ইকুয়াল টু কত কে, কে এর মান কত পাইছি মাইনাস এ পাইছি, তাহলে কে এর মান আমরা এই সমীকরণে বসাই দেবো। তার মানে এক্স ইকুয়াল টু কত পাইলাম মাইনাস এ। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ মানে হচ্ছিল এক্স প্লাস এ ইকুয়াল টু কত জিরো। এই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা কি পাইলাম, আমরা নিয়ামক রেখার সমীকরণ পাই গেলাম। সেটা হচ্ছে কত, সেটাই আমরা এখানে লিখলাম যে নিয়ামক রেখার সমীকরণটা যে আমরা কত পাইলাম এক্স প্লাস এ ইকুয়াল টু কত জিরো। আচ্ছা, অথবা এইভাবে তুমি লেখো যেভাবে সহজ, যে এক্স ইকুয়াল টু কত মাইনাস এ। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, মনে থাকে যেন। এরপর আসো অক্ষরেখার সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণটা কি হবে, অক্ষরেখার সমীকরণটা হচ্ছে, তাহলে অক্ষরেখার সমীকরণটা কি হবে, অক্ষরেখার সমীকরণটা, অক্ষরেখাটা যেহেতু এক্স অক্ষের আর এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ। ক্লিয়ার? তাহলে পরাবৃত্তের সমীকরণটা, অক্ষরেখার সমীকরণটা যেটা হবে সেটা হচ্ছে কত ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। ওকে, তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণ পাইলাম, আমরা পাদবিন্দু স্থানাঙ্ক পাইলাম, উপকেন্দ্র পাইলাম। এখন আমরা এই পরাবৃত্তের আর কি দেখবো, এই পরাবৃত্তের আমাদের এখন রয়েছে স্পর্শকের সমীকরণ। তাহলে এ আকারের পর, শুধু এ আকারটা কিন্তু অন্য কোনো আকার না, এ আকারে পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ কি, যে আমরা এই বিন্দুতে শীর্ষবিন্দুতে যে স্পর্শকটা, এই পরাবৃত্তের শীর্ষবিন্দুতে স্পর্শক, তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শকটা কি ওয়াই অক্ষ না। তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে, খাতায় লিখো যে শীর্ষবিন্দুতে পরাবৃত্তের শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে কত, যেটা ওয়াই অক্ষে, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে কত এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু কত জিরো। এ হচ্ছে পরাবৃত্তের কত শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, যা ওয়াই অক্ষের সমীকরণ। ওকে, এখন আসো উপকেন্দ্রের সাথে আরো কিছু হিসাব নিকাশ আছে। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, ঠিক আছে, এগুলো আমাকে লাগবে। তাহলে উপকেন্দ্রিক লম্বটা কি, উপকেন্দ্রিক লম্বটা যদি আমরা বের করি তাহলে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আঁকা হয় সেই লম্বটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। মনে করো যে আমি উপকেন্দ্র দিয়ে একটা লম্ব আঁকবো, সেই লম্বটা যদি এটা হয়, মনে করো এ হচ্ছে একটা এদিকে আর এ হচ্ছে এদিকে, এই যে লম্বটা আমি আঁকলাম, হ্যাঁ এখানে একটু বাঁকা হয়ে গেছে, ধরো এই হচ্ছে, ঠিক আছে, এই যে আমি লম্বটা আঁকলাম উপকেন্দ্রতে, মানে উপকেন্দ্রতে, একদম উপকেন্দ্রতে যে লম্বটা আঁকা হবে ওই লম্বটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তার মানে আমি এটাকে কি বলতাছি, এটাকে আমি বলতাছি হচ্ছে, এটা তো আমাদের প্রয়োজন নাই, এটাকে বলা হচ্ছে হলো যে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু কোনগুলা, এই যে উপকেন্দ্র এবং পরাবৃত্ত যে বিন্দুতে ছেদ করছে, উপকেন্দ্র এবং পরাবৃত্ত যে বিন্দুতে ছেদ করছে ওই দুইটা বিন্দুকে বলা হচ্ছিল উপকেন্দ্র দুইটার প্রান্ত বিন্দু। তাহলে এই বিন্দুটাকে বলা হবে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। এ হচ্ছে আমাদের হিসাবটুকু, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। এটা ধরো আমরা একটা ধরলাম, এটা হচ্ছে এল প্রাইম আর এটা হচ্ছে আমাদের কি এল। তাহলে এল ও এল প্রাইম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, এল ও এল প্রাইম এই দুটো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। ক্লিয়ার? এখন এগুলোর স্থানাঙ্ক টানাঙ্ক দৈর্ঘ্যটুকু আমরা কিভাবে বের করবো, একটা জিনিস বলা করে লক্ষ্য করো যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমরা আগে বের করি। তাহলে উপকেন্দ্রটা যেহেতু আমাদের উপকেন্দ্রতে লম্ব হয়েছে, মানে কি অক্ষরেখার উপরে কি হয়েছে লম্ব হয়েছে, তার মানে উপকেন্দ্রটা আমাদের কি হয়েছে অক্ষরেখার উপরে লম্ব হয়েছে। তাহলে অক্ষরেখার উপরে যদি সে লম্ব হয় তার মানে এটা অবশ্যই কি হবে, এল এবং এল প্রাইম কি হবে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কিছুক্ষণ আগে দেখছি, এক্স ইকুয়াল টু কত সামথিং। তাহলে এক্স ইকুয়াল টু সামথিং হয়, তাহলে এক্স ইকুয়াল টু দ্বারা এই সমীকরণটাকে কি করা হবে, সিদ্ধ করা হবে, মানে হচ্ছে এখান থেকে কি হবে এক্স ইকুয়াল টু সামথিং আসবে, যে এক্স ইকুয়াল টু কত সামথিং কে। তাহলে এখন এই সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু কে, এই সমীকরণটা এই বিন্দু দ্বারা সিদ্ধ করা যাবে, কারণ বিন্দুর উপর আছে, তার মানে এক্স এর মান কে এর মান কত পাবো এ পাবো। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত পাচ্ছি এ, এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে আমি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত পাইলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাইলাম হচ্ছিল এক্স ইকুয়াল টু কত এ, মাথায় যেন থাকে এক্স ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ এই পরাবৃত্তে,
আর এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে কত x = a। এরপরে আমাকে বলা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এক কাজ করি, আগে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুগুলো আগে নির্ণয় করি, তাহলে আমরা লম্বের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে দেখো যে এখান থেকে এই পর্যন্ত কতটুকু একটু ভালো করে লক্ষ্য করো, যে আমরা যদি বলি যে অয়ক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব, তাহলে অয়ক্ষ থেকে যদি এ বিন্দুর দূরত্বটা মানে এটা অয়ক্ষ থেকে এ বিন্দুর দূরত্বটা যদি কত হয়, এ হয়, কারণ এখান থেকে যেহেতু এ পর্যন্ত এ, তাহলে এখান থেকে এ পর্যন্ত কত হবে, এ। ঠিক আছে, তাহলে এই যে এল বিন্দুর বুঝটা কিন্তু এ, এটা কনফার্ম। আবার এ বিন্দুর বুঝও কত, এ, এটাও কিন্তু কনফার্ম। কারণ আমি আবার বলতেছি, মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত ছিলাম আমরা, এ। তাহলে এটা যেহেতু এর উপরে লম্ব হয়েছে, তার মানে এটা একটা আয়তক্ষেত্র হয়েছে। তাহলে এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, তার মানে এখান থেকে এটার দূরত্ব কত, এটা সমান হবে। ক্লিয়ার? তাহলে এটা বুঝে এখন কুটিটা কত। তাহলে আমরা কিন্তু জানি যে কোনো সঞ্চারপথের বুঝ যদি জানি ওই সঞ্চারপথের সমীকরণে বুঝ বা কুটি যেটাই জানি ওটা বসায় দিলে অপর মানটা আসে। তাহলে আমি পরাবৃত্তের সমীকরণটা কত জানি, y² = 4ax। তাহলে আমি x = a পাইছি, তাহলে এখানে যদি আমি কি বসাই দিই, x এর মান বসাই দিই, তাহলে আমি কি পাবো, x এর মান যদি আমি বসাই, তাহলে আমি পরাবৃত্তের সমীকরণটা কি পাইছি, পরাবৃত্তের সমীকরণটা হচ্ছিল y² = কত, 4ax। তাহলে x = আমি কত পাইছি, এই বিন্দুর x কত পাইছি, বুঝ কত পাইছি, a। তাহলে এখানে যদি আমি 4a, a, তার মানে কত হলো 4a²। ক্লিয়ার? তার মানে y² আমি এটা পাইছি, উভয়কে যদি আমি বর্গমূল করি y = কত, +-2a পাই। ক্লিয়ার? তার মানে দেখো আমি y এর মানটা পাই গেছি, মানে কুটির মানটা পাই গেছি। তাহলে কুটিটা কত, +2a হচ্ছিল এটা, যেটা হচ্ছে কুটি, আর -2a হচ্ছিল এটা, যেটা হচ্ছে কুটি। এই হচ্ছে আমাদের দুইটা কুটি পাইছি। তার মানে আমরা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত, a 2a, আর একটা কত, a -2a। ক্লিয়ার? এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন মোটামুটি কথা হচ্ছে যেটা, যে এখান থেকে তুমি এই পর্যন্ত কত পাইছো, 2a, আর এখান থেকে এই পর্যন্ত কত পাইছো, -2a, মানে দৈর্ঘ্য কত হবে, 2a হবে। তার মানে পুরাটা দৈর্ঘ্য কত হবে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, l আর কত, l' = কত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছিল 2a, স্বাভাবিক হিসাব y অক্ষের দূরত্ব, আর এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কত, 2a, তার মানে কত, 4a। ঠিক আছে, এই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। একটা মডুলাস দিয়ে দাও, তাহলে আমাদের কাজ হবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কত পাইলাম, l = যেটা পাইলাম সেটা হচ্ছে কত, যে 4a। ঠিক আছে, এই ছিল পরাবৃত্তের এই সমীকরণটার মানে আমাদের সূত্রগুলো পরিচিতি। এটা আমার লাগবে, আমি আরেকবার রিভিউ করতেছি। সেটা হচ্ছে আমরা যেটা দেখছি যে একটা উপবৃত্তের শীর্ষবিন্দু মূলবিন্দুতে হলে যে সমীকরণ হচ্ছে এটা, যার শীর্ষবিন্দু মূলবিন্দুতে এবং অক্ষরেখা কত, x অক্ষ বরাবর, এই হচ্ছে আমাদের এই সমীকরণ। তার শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্র a0, এটা আমাদের ধরে নেওয়া। নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক -a0, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x = -a। উপকেন্দ্রে আর কি আছে, শীর্ষবিন্দুতে স্পর্শক, এর সমীকরণ হচ্ছে x = 0। আবার অক্ষরেখার সমীকরণ হচ্ছে কত, y = 0। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, আর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় স্থানাঙ্ক হচ্ছে কত, a +-2a। তাহলে এখানে হচ্ছে +2a, এখানে হচ্ছে -2a, +-2a। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = a। আবার বলতেছি x = a হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আর x = -a হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, শুধু এই পরাবৃত্তের জন্য। আকারটা যদি আমাদের এরকম হয়, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র প্রয়োগের জন্য প্রথম যে কাজটা করতে হবে, সমীকরণের আকারটা দেখতে হবে যে সমীকরণটা কিরকম আছে। ওই সমীকরণ দেখার পরে আমরা বুঝবো যে সূত্র কোন টাইপের প্রয়োগ করব। ওকে, এখন আসো সমীকরণটা যদি আমাদের এরকম হয়, যে সমীকরণটা যদি আমাদের এখন এমন হয় যে কত, এখন যদি আমাদের সমীকরণ x = 4ay হয়, সমীকরণ যদি x = কত, x² = 4a হয়, তো এখানে কত ছিল, y² = 4ax, এখানে হচ্ছে x² = 4ay, মানে উল্টা দিচ্ছে। ঠিক আছে, তার মানে যখন আমাদের এই জায়গায় x ছিল, আমার পরাবৃত্তটা হা করছে কোন দিকে, মানে হা করছে সহজ কথা যেটা, ঠিক আছে, হা করছে কোন দিকে, x অক্ষের পজিটিভ দিকে, x অক্ষের পজিটিভ দিকে। যখন আমার উপবৃত্তের 4 এর সাথে কি থাকবে, y থাকবে, পজিটিভ y, তার মানে উপবৃত্ত আমার হা করবে কার দিকে, y অক্ষের দিকে। উপবৃত্ত আমার হা করবে কার দিকে, y অক্ষের দিকে। সরি, এটা কি বাঁকা হলো, ঠিক আছে। উপবৃত্ত আমার হা করবে কার দিকে, y অক্ষের দিকে, মানে হচ্ছিল এইদিকে আমার উপবৃত্ত হা করবে এভাবে। কথা ক্লিয়ার? সমান হয়েছে না? আচ্ছা, যাই হোক, সমান হয়েছে। এই হচ্ছে কাজটা।
তার মানে উপকেন্দ্র কোথায় থাকবে? উপকেন্দ্র থাকবে পরাবৃত্তের উপরে, মানে অক্ষরেখার উপরে। তাহলে এখন অক্ষরেখাটাকে অয়ক্ষ, এখানে এর মানটা কি হবে? বড় হবে, ঠিক আছে, এর মানটা বড় হবে। তাহলে অক্ষ থাকবে, উপকেন্দ্র কোথায় থাকবে? অক্ষরেখার উপরে। তাহলে অক্ষরেখা কোনটা এখন? এ হচ্ছে ধরলাম উপকেন্দ্রটা আমাদের এদিকে আসছে, নিয়ামক রেখাটা আমরা এদিকে টানবো, নিয়ামক রেখাটা আনুমানিক আমরা এখানে আছে, এই জায়গায় ধরলাম। হ্যাঁ, এ হচ্ছে আমাদের নিয়ামক রেখাটা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। ওকে, তাহলে আমরা এই পরাবৃত্তের সমীকরণে অক্ষরেখা কি? অক্ষরেখা অয়ক্ষ বরাবর, অক্ষরেখা হবে অয়ক্ষ। আর এই সমীকরণে অক্ষরেখা কি? এক্স অক্ষ। এই সমীকরণে অক্ষরেখা এক্স অক্ষ। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন আমাদের আমি কয়েকটা লজিক দিয়ে তোমাকে দেখাচ্ছি। শীর্ষবিন্দু কিন্তু মূল বিন্দুতেই আছে, যেটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0। আমি আর নামগুলা লিখতেছি না, খালি বলতেছি শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্র আমরা এখান থেকে অতটুকু কত ধরছি? এ ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি দূরত্বটা? কোটি। তার মানে এই অয়ক্ষের উপর একটা বিন্দুর ভুজ কি হয়? 0 হয়, কোটি কি হয়? এ হবে। এরপরে নিয়ামক রেখার পাদবিন্দু এখান থেকে দূরত্ব সমান হবে, সেটা হচ্ছে কত? 0 - এ। ঠিক আছে, তার মানে অক্ষরেখা হচ্ছে এটা, যেটা সমীকরণ হচ্ছে কত? x = কত? অক্ষরেখা সমীকরণ x = 0। এরপরে হচ্ছে যে নিয়ামক রেখার সমীকরণ কত হবে? নিয়ামক রেখার সমীকরণ হবে y = কত? -a। ঠিক আছে, আর অক্ষরেখা সমীকরণে লিখলাম x = 0, উপকেন্দ্র স্থানাঙ্ক শীর্ষবিন্দু, পাদবিন্দু স্থানাঙ্ক লিখলাম, এরপরে শীর্ষবিন্দু লিখলাম। এরপরে আসা হচ্ছে আমাদের কি লিখলাম? পাদবিন্দু নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ লেখা হয়েছে, শীর্ষবিন্দু লেখা হয়েছে অক্ষরেখার সমীকরণ। পরে হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ x = কত? y = 0। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ y = কত? 0। ঠিক আছে, এখন শীর্ষবিন্দুতে কত? y = 0 হবে। এরপরে উপকেন্দ্রিক যে লম্বটা আছে, লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক এখান থেকে এই পর্যন্ত কত? এ, এখান থেকে এই পর্যন্ত এ। তাহলে এই লম্বের পাদবিন্দুর কোটি এ, সেটা কনফার্ম। আর এই পাদবিন্দুর লম্বের প্রান্তবিন্দুর কোটি যে এ, সেটা কিন্তু কনফার্ম। ঠিক আছে, তাহলে এই এর মান যদি এখন আমি এই সমীকরণে বসাই, কোটি ওয়াই বসাই, তাহলে দেখো এখানে x = প্লাস কত পাচ্ছি? 2a পাচ্ছি। তার মানে এটা হচ্ছে +2a আর এটা হচ্ছে -2a। ঠিক আছে, -2a। এ হচ্ছে আমাদের লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, দূরত্ব এখন কিন্তু এটা হচ্ছে আমাদের যদি l প্রাইম হয়, এটা যদি আমাদের l হয়, দূরত্ব কিন্তু l প্রাইম = কত? 4a আসবে। ক্লিয়ার? দূরত্ব তাই মডুলাস দেওয়া হয়েছে। এরপরে আর কি আছে? সমীকরণ কিন্তু এখান থেকে যেটা আছে -a, এটা কিন্তু a হবে, এটা হচ্ছে কত? x = কত? a। বুঝতে পারছো? তার মানে দেখো সবই ঠিক আছে, পার্থক্যটা কোন জায়গায় আমরা কিভাবে মনে রাখবো একটু ভালো করে লক্ষ্য করো। আমি তোমাদেরকে পার্থক্যটা দেখাচ্ছি। পার্থক্যটা হচ্ছে যে আমরা যখন উপকেন্দ্র লিখছি, উপকেন্দ্র x অক্ষের উপরে ছিল, সেটা হচ্ছে a0। যখন আমার সমীকরণ এটা অয়ক্ষ বরাবর হয়ে গেছে, স্থানাঙ্ক উল্টিছে। যখন ছিল a0 উপকেন্দ্র, এখানে উপকেন্দ্র হয়ে গেছে কত? 0a। তাহলে উল্টিছে না? সবই ঠিক আছে, বুঝ কুটি জায়গায় গেছে, কুটি বুঝের জায়গায় গেছে। কারণ এখানেও x এর জায়গায় y আসছে, y এর জায়গায় কি গেছে? x গেছে। দেখো x ছিল এখানে, এখানে y আসছে, y এর জায়গায় কে গেছে? x গেছে। তার মানে x আর y এর মধ্যে কি হবে? খালি ইন্টারচেঞ্জ হবে, আর কোনো পার্থক্য নাই। মনে রাখার কৌশল হচ্ছে আমাদের এটা। তার মানে আমি যদি শীর্ষবিন্দু 0 0 বলি, এটারও শীর্ষবিন্দু কত? 0 0। আমি যদি এর উপকেন্দ্র a0 বলি, তার এর উপকেন্দ্র কত হবে? 0a। নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক যদি বলি আমি -a0, তাহলে এই সমীকরণের উপকেন্দ্রের পাদবিন্দু স্থানাঙ্ক হবে 0 - a। দেখো আমরা কিন্তু 0 - a পাইছি। আমি যদি বলি এর প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, একটা হচ্ছে কত? a +-0। লম্বের দৈর্ঘ্যের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কত পাইছি আমি? a ± 2a। আর ওইটার লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে? +-2a a। দেখো +-2a এই পাইছে, খালি উল্টিছে। এরপরে আমি যদি বলি এখানে লম্বের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = a, এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a না তো y = হবে, সরি, এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a, আর এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y = কত? y = a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y = a। তাহলে x এর জায়গায় y গেছে, আর সব ঠিক আছে। ঠিক আছে, খালি x আর y যে জায়গায় হিসাব নিকাশ আছে, ওই জায়গায় কিন্তু ইন্টারচেঞ্জ হচ্ছে। এরপরে আমি যদি বলি আর কি বলা কি আছে? আর তো সব ঠিকই আছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই দুই সমীকরণের পার্থক্য। ক্লিয়ার? এখন আমরা ছোট্ট করে আরেকটা চিত্র রাখি, যে আরো দুইটা চিত্র আছে, এই দুইটা ক্ষেত্রে আগে একটু তুলনা করি। মনে করো যে আমি এখানে দেখাচ্ছি যে এটা তো আমাদের y অক্ষ ছিল, y প্রাইম ছিল, যেটাকে আমরা y প্রাইম বলতেছি, y প্রাইম। ঠিক আছে, এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই জায়গায় আমার এই উপকেন্দ্রের শীর্ষবিন্দু কোথায় ছিল?
না সরি, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোথায় ছিল? এই পরাবৃত্তের শীর্ষবিন্দু ছিল হচ্ছে 0 0 বিন্দুতে। পরাবৃত্তের শীর্ষ ছিল 0 0 বিন্দুতে। সবসময় কি শীর্ষবিন্দু 0 0 তে হবে না, সবসময় শীর্ষবিন্দু 0 0 তে হবে না। তাহলে আমি এখানে ছোট্ট করে আঁকতাছি, দেখো যদি পরাবৃত্তটা আমার এরকম হয়, শীর্ষবিন্দু তো 0 0 না হইয়া যদি আমার এই জায়গায় হয়, মনে করো এই জায়গায়, তাহলে অক্ষরেখা অবশ্যই কি আসবে? এদিকে আসবে। অক্ষরেখা অবশ্যই এদিকে আসবে। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এখন শীর্ষবিন্দু আমি ধরে নিচ্ছি কোন বিন্দুতে আছে? আলফা বিটা বিন্দুতে আছে। শীর্ষবিন্দু কোথায় আছে? আলফা বিটা বিন্দুতে আছে। আগে ছিল 0 0। যে সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে x - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 4ay - 0 লিখতে পারি, y - 0। তার মানে শীর্ষবিন্দু যখন 0 0-তে ছিল তখন সমীকরণটাকে এভাবে লেখা যায়। এখন শীর্ষবিন্দু কোথায় গেছে? আলফা বিটা বিন্দুতে। তাহলে আমি লিখতে পারি x - আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? x - আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4a ইন্টু হচ্ছে y - বিটা। তার মানে এই হচ্ছে আমাদের শীর্ষবিন্দুতে যদি আলফা বিটা বিন্দুতে যায়, মানে শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হলে, শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হয়ে অন্য কোথাও যদি হয়, তখন পরাবৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের কোনটা? এইটা। শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে না হয় অন্য কোথাও হয়, তখন আমার পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এটা। এক্স এর মাইনাসের পরে যে থাকবে সে হবে শীর্ষবিন্দুর বোস, ওয়াই এর মাইনাসের পরে যে থাকবে সে হবে শীর্ষবিন্দুর কুটি। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে যদি পরাবৃত্তটা আমার অক্ষরেখাটা অক্ষে বরাবর বা অক্ষে সমান্তরাল হয়, তখন আমার এই সমীকরণটা। এটা থেকে যদি আমি লিখি, আমাকে সমীকরণটা কোথায় ছিল? সেম ভাবে যে ওয়াই স্কোয়ার, মানে এটাকে আমরা লিখতে পারি y - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছিল 4a কত x - 0 এভাবে লিখতে পারি। যেটা শীর্ষবিন্দু কোথায় ছিল? মূল বিন্দুতে। শীর্ষবিন্দু কোথায় ছিল? মূল বিন্দুতে। তাহলে আমরা যদি এখন এটাকে শীর্ষবিন্দু আলফা বিটা বিন্দুতে নেই, মানে অন্য কোথায় থাকে, পরাবৃত্তটা যদি এরকম হয়, কোথায় লিখবো? কোথায় লিখবো? ধরে এই জায়গায় লিখতেছি, ঠিক আছে? আমি এখানে ছোট্ট করে পরাবৃত্তটা আঁকতেছি। মনে করো যে পরাবৃত্তটা এইদিকে হইলো, ক্লিয়ার? এদিকে হইলো, মনে করো যে এভাবে থাকলো, তখন অক্ষরেখা হচ্ছে আমাদের এটা, শীর্ষবিন্দু হচ্ছিল এটা। তাহলে অক্ষরেখা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই। তখন আমার পরাবৃত্তের শীর্ষবিন্দু কোটা? পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে কোথায়? অন্য কোথায়, মূল বিন্দুতে না। তখন আমরা যেটা লিখবো, শীর্ষবিন্দু যদি ধরো আলফা বিটা বিন্দু ধরি, আমি আলফা বিটা বিন্দুতে আছে, তখন আমি লিখবো ওয়াই মাইনাস বিটা, ওয়াই এর সাথে সবসময় কুটিটা আসে, হোল স্কোয়ার ইকুয়াল টু 4x, না তো 4a, আর এখানে হবে 4a ইন্টু কত? x মাইনাস আলফা। এটা হচ্ছে শীর্ষবিন্দু আমরা কোথায় যাই? শীর্ষবিন্দু যদি অন্য কোথাও থাকে। তাহলে আমরা যে কাজটা করব, এই অংশটুকু ধরে নেওয়া, আমরা এই সূত্রের সাহায্যে কাজ করব। মনে থাকবে, আমরা মূলত এই অংশটুকু ধরে নেব। কিভাবে ধরে নেব একটু দেখাই তোমাকে। যে মনে করো আমি x মাইনাস আলফা ইকুয়াল টু আমি ক্যাপিটাল এক্স ধরতেছি, আর y মাইনাস বিটা, যেটা y মাইনাস বিটা, এটাকে ইকুয়াল টু আমি ক্যাপিটাল ওয়াই ধরতেছি। তখন এই মানগুলো যদি আমি এখানে বসাই, তার মানে x মাইনাস আলফা কত? এক্স ধরছি, মানে হচ্ছে ক্যাপিটাল এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 4a কত হচ্ছে? ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্কোয়ার। তার মানে দেখো, সরি ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে? তাহলে দেখো আমার সমীকরণের ফরম্যাট কিন্তু কার মতো হয়ে গেছে? এটার মতো হয়ে গেছে, যে এক্স স্কোয়ার মাইনাস কত? 4ay। ক্লিয়ার? তাহলে এই জায়গায় যখন আমি এইভাবে কনভার্ট করে আমি মূলত এই যে সূত্রগুলো ইউজ করব। বুঝাইতে পারছি? সেম ক্ষেত্রে এটা হলো কথা। এই হচ্ছে আমরা মূলত এই দুইটা পরাবৃত্তের সমীকরণ নিয়ে বেশি আলোচনা করব। আরেক পরাবৃত্তের সমীকরণ আছে, সেটা যদি আমি তোমাকে দেখাই, ধরো আমি এখানে দেখাচ্ছি, এটা মুছে দেই। যে এখন যদি পরাবৃত্তের সমীকরণ যদি আমরা কয়টা দেখলাম? 4টা। এখন যদি পরাবৃত্তটা এরকম হয় যে এক্স স্কোয়ার, এটাকে আগে এটা লিখি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -4ay, -4ay। তাহলে এই জায়গায় কি ছিল? প্লাস, এখানে কি আছে? মাইনাস। তার মানে আমার পরাবৃত্তের সমীকরণটা যেটা হবে, এটা যদি এক্স এবং এটা এক্স প্রাইম অক্ষ, এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই প্রাইম অক্ষ হয়, তখন এদিকে কোন দিকে হাত করছিল? উপরের দিকে, তাহলে এটা নিচের দিকে হাত করবে। ঠিক আছে? এ হচ্ছে যা সব কিছু ঠিক থাকবে, খালি নিচের দিকে হাত করবে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের হিসাবটুকু। এর মান হিসাবে এর জায়গায় খালি মাইনাস এ বসবে, এতটুকু কাজ। এর জায়গায় মাইনাস এ বসবে আর সব ঠিক থাকবে। এরপরে যদি আমাদের এটা হয় যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax, এটা হয়, তখন আমার পরাবৃত্ত এরকম হবে। এদিকে পজিটিভ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই। তখন আমার এখানে যখন প্লাস ছিল তখন কোন দিকে হাঁ করছিল? এইদিকে। এখন মাইনাস হয়েছে, তার মানে এদিকে হাঁ করবে, শীর্ষবিন্দু মূল বিন্দুতে থাকবে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের পরাবৃত্তের মানে আদর্শ 4টা সমীকরণের চেহারাটা। ঠিক আছে? আর সূত্র মূলত আমরা এগুলা দিয়ে ইউজ করবো। এখন আমি তোমাকে লাস্টে ফিনিশিংয়ে একটা কথা বলবো, তুমি শুধু এই ফরম্যাটের সূত্রগুলো ইউজ করবা। যখন আমার এই ফরম্যাট সমীকরণ আসবে, তখন জাস্ট আমি এক্স ওয়াই এর জায়গায় খালি ইন্টারচেঞ্জ করবো। এই হচ্ছে আমাদের প্রথম কাজ। আর যদি মাইনাস আসে, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কোনো চিন্তাই করবে না, এটা কল্পনাও করবে না। মাইনাস যদি আসে, তাহলে জাস্ট এর জায়গায় খালি মাইনাস বসাবো, তাহলে হিসাব কমপ্লিট।
বুঝাইতে পারছি? এর জায়গায় খালি মাইনাস এ হবে, তাহলে হিসাব কমপ্লিট। ধরো আমাকে সমীকরণ হচ্ছে এটা, একটা এক্সাম্পলটা নিই। মনে করো সমীকরণ আমাদের এটা, যেটা হচ্ছে এটার মতন, তাহলে আমি এর জায়গায় কত লিখবো? এর জায়গায় মাইনাস এ লিখবো। তাহলে এর জায়গায় যদি মাইনাস এ লিখি, যদি উপকেন্দ্র স্থানাঙ্ক লিখি, তাহলে কত লিখবো? মাইনাস এ জিরো লিখবো। তাহলে মাইনাস এ জিরো উপকেন্দ্র এদিকে পড়ছে, সহজ হিসাব, যেটা আমার উপকেন্দ্র কিন্তু এই দিকেই আছে, মন থাকবে। তাহলে এখানে এইগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, মূলত তুমি এই সমীকরণটা নিয়ে চিন্তা করবা এবং এই সমীকরণের সূত্রগুলো শিখবা, আর বাকিগুলা যেগুলো আছে এটার সাথে এটা একটু তুলনা করে মনে রাখবা, বাকিগুলো কনভার্ট করে আমরা কাজটা করে ফেলবো সকল বোর্ড কোয়েশ্চেনে, যেগুলোতে আমাদের এগুলো প্রয়োজন পড়বে। ওকে, এরপরে আসো আমরা উপবৃত্ত নিয়ে কথা বলি।